হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 8 নম্বর স্কুল আছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল অ্যান্ড মহিষাদল রাজ হাই স্কুল এইচএস এর 6 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম থেকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4,000 জন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1,000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে এখানে 4,000 জন লোক ছিলেন এবং 3 দিন পরে, অর্থাৎ সময় থেকে আর 6 দিন। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে প্রথমে লোক সংখ্যা, অবশ্য জন দিয়ে, আর এখানে হচ্ছে সময় দিনে। তো প্রথমে 4,000 জন লোক 9 দিনে খাবার মজুদ ছিল, 3 দিন চলে গেল, তাহলে তাদের খাবার চলতো আর 9 - 3 = 6 দিন। 3 দিন পর 1,000 জন লোক অন্যত্র চলে গেলেন, অর্থাৎ লোক সংখ্যা এখন 4,000 - 1,000 = 3,000। তাহলে অবশিষ্ট খাবার কতদিন চলবে এটা বের করতে হবে। তাহলে লোক সংখ্যা তো বাড়বে, অবশিষ্ট খাবার কম দিন চলবে, লোক সংখ্যা কমলে বেশি দিন চলবে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। তো সুতরাং সমানুপাতটি হলো এখানে, যদি দরকার নেই এখানে এক্সট্রা জিজ্ঞাসা চিহ্নটা জিজ্ঞাসা চিহ্ন হিসেবে রাখি। তো 4,000 = 3,000 সমানুপাতি 6 প্রশ্ন চিহ্ন। তো যদি না, এটা ব্যস্ত সম্পর্ক, সেই জন্য এটা আগে নিলাম, এটা পরে নিলাম। এই ক্ষেত্রে 6 আগে নয়, এখানে প্রশ্ন চিহ্ন আগে, 6 পরে। তাহলে প্রশ্ন চিহ্ন 6। তাহলে যদি দিয়ে লিখি 4,000 / 3,000 সমান প্রশ্ন চিহ্ন 6, 1 2 3 1 2 3। তাহলে বজ্রগুণ করলে 3 × প্রশ্ন চিহ্ন, কোনাকুনি যেহেতু আছে, তাহলে 3 × প্রশ্ন চিহ্ন সমান 4 × 6। এখান থেকে লেখা যায় প্রশ্ন চিহ্ন সমান 4 × 6/3, 2 হলো কেটে, 4 × 2 = 8 সমান 8। তাহলে অবশিষ্ট খাবার 8 দিন চলবে। তাহলে উত্তরটা লিখছি না, উত্তরটা তোমরা লেখো। চিনির মূল্য 25% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা নির্ণয় করো। তাহলে চিনির মূল্য 25% বেড়েছে, চিনির জন্য আগের খরচ যদি 100 টাকা হয়, এখন খরচ হচ্ছে 125 টাকা। তাহলে যদি খরচ অপরিবর্তিত রাখতে হয়, তাহলে আমাকে 25 টাকা কমাতে হবে, তাহলে 100 টাকা রাখা যাবে। তাহলে চিনির মূল্য 25% বেড়ে গেলে, চিনির মূল্য 25% বেড়ে গেলে পূর্বে চিনি বাবদ খরচ 100 টাকা হলে পরের খরচ 120 টাকা, 125 টাকা।
তাহলে খরচ অপরিবর্তিত রাখতে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হয় $25, তাহলে 125 টাকার মধ্যে 25 টাকা কমাতে হচ্ছে, তাহলে 25 টাকা কমাতে হচ্ছে 125 টাকার মধ্যে। এখন এখানে কিন্তু কোনো ত্রৈমাসিক পদ্ধতির কথা বলা নেই, সুতরাং আমরা যে কোনো পদ্ধতিতে হিসাবটা করতে পারি। তাহলে 125 টাকাতে ব্যবহার কমাতে হবে 25 টাকা। তাহলে শতকরা কত কমাতে হবে বের করতে গেলে আমাকে 100 টাকায় কত কমাতে হবে সেটা বের করতে হবে। তাহলে লিখলাম 1 টাকায় কমাতে হবে, এটা 25/125 টাকা, এবং 100 টাকায় ব্যবহার কমাতে হবে সমান 25 × 100, আর নিচে আছে 125। তাহলে 25 এবং 125 কাটাকুটি করে 5 এবং 100, 5 20 100, তাহলে 20 টাকা বা 20%। তাহলে 20% ব্যবহার কমাতে হবে। এরপরে 6-3 আছে এক পাত্রে শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে কত অংশ তুলে নিতে হবে জানা নেই, তাহলে এক্ষেত্রে আমরা ধরব যে মনে করি x অংশ তুলে নিতে হবে। মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে। তাহলে x অংশে কতটা জল আছে এবং কতটা সিরাপ আছে সেটা বের করে নিই। তাহলে এখানে লিখব কি শরবতে সিরাপ ও জল, শরবতে সিরাপ ইসটু জল, সিরাপ ইসটু জল এখানে 5:2 অনুপাতে আছে, 5:2। অতএব সিরাপের অংশ বা আনুপাতিক ভাগার একই কথা, সিরাপের অংশ হবে 5 আর 2 7, তাহলে 5টা সিরাপের জন্য ছিল 5/7 অংশ, আর ও জলের অংশ সমান 2/7 অংশ। তাহলে x অংশে সিরাপের পরিমাণ x অংশে সিরাপের পরিমাণ জাস্ট এর সাথে গুণ হবে, তাহলে 5x/7 অংশ ও জলের পরিমাণ সমান 2x/7 অংশ। তাহলে সমপরিমাণ জল ঢালার পর শরবতে সিরাপের পরিমাণ সমান, আগে ছিল সিরাপ 5/7 আর তুলে নেওয়া হয়েছে 5x/7 অংশ সমান 7 লসাগু, ওপরে 5 - 5x অংশ, ও জলের পরিমাণ সমান, জলের পরিমাণ প্রথম ছিল 2/7, তুলে নেওয়া হয়েছে 2x/7 এবং সমপরিমাণ জল ঢালা হয়েছে সেই জন্য +x দিলাম। যেহেতু জল ঢালা হয়েছে x অংশ তুলে নিয়েছিলাম, x অংশ জল ঢেলেছি, তাই x এর সাথে যোগ করে দিলাম। 7 এখানে 1 লসাগু 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ, 2 1কে গুণ, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2xকে গুণ 2x, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়, 7 দিয়ে x গুণ, তাহলে 7x অংশ। তাহলে এটা সমান 2 আর -2 + 7, এটা হলো 2 + 5x/7 অংশ।
তাহলে এই দুটো অংশ পরপর সমান হবে, এটা প্রশ্নে বলা আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে 5 - 5x by 7 is equal to 2 plus 5x by 7। তো এখানে সাথে সাথে যদি কেটে দিই নিচে নিচে, তাহলে পাচ্ছি 5 - 5x is equal to 2 plus 5x। এখন এখান থেকে x এর মান বের করতে হবে। তো -5x বাদিকে থাকছে, এই 5x আবার বাদিকে আনছি, তাহলে 5x ইজ ইকুয়াল টু 2, 5কে ডান দিকে নিয়ে গেলে -5। তো এখানে হলো -5 - 5 -10x, আর এটা হবে -3, বা x ইজ ইকুয়াল টু -3/-10 কেটে দিলাম, তাহলে 3/10 হলো। তাহলে কি হলো, শরবতের 3/10 অংশ তুলে নিই, তার স্থলে সমপরিমাণ জল ঢালতে হবে। উত্তরটা নিজে লিখবে। দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। তো এখানে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে, ঠিক আছে, বাট আমরা যখন চৌবাচ্চার সম্পূর্ণ জলভর্তি সেটাকে আমরা সবসময় এক অংশ ধরি। তাহলে 15 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করে, তার মানে এক অংশ, 12 মিনিটে এক অংশ পূর্ণ করে, আর দ্বিতীয় নল 15 মিনিটে এক অংশ পূর্ণ করে। তাহলে সেটাই লিখব যে প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে এক অংশ, 12 মিনিটে পূর্ণ করে সমান এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে, অর্থাৎ 1 মিনিটে দুটো নল কতটা পূর্ণ করছে একসঙ্গে সেটা বের করতে চাইছি। এবার দ্বিতীয় নল 15 মিনিটে পূর্ণ করে সমান এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে সমান 1/15 অংশ। তাহলে দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে সমান 1/12 প্লাস 1/15 অংশ। এখন 12 আর 15 লসাগু করতে হবে। 4 × 5 = 20, 3 × 60, তাহলে এখানে 60 লসাগু। 12 দিয়ে 60কে ভাগ করলে আমরা 5 পাই, 5 দিয়ে 1 কে গুণ, 5 × 1 = 5। 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1 কে গুণ, 4 × 1 = 4 সমান 9/60 অংশ। 3 দিয়ে কাটাকুটি করলে 3 × 3 = 9, 3 × 60 সমান 3/20 অংশ। তাহলে দুটি নল একসঙ্গে 1 মিনিটে 3/20 অংশ পূর্ণ করে। এখন হাফ পূর্ণ করে কত সময়ে সেটা আমাদের বের করতে হবে। একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, তাহলে কত সময়ে হাফ ভর্তি চৌবাচ্চা বা হাফ ভর্তির ট্যাঙ্কটা খালি হবে। তাহলে দুটি নল পূর্ণ করবে যে সময়ে খালি করবে ঠিক একই সময়ে, তাই দুটি নল 3/20 অংশ খালি করে সমান 1 মিনিটে। তাহলে যেহেতু হাফ ভর্তি অর্থাৎ হাফ, 1 অংশ খালি করে সমান 1/3/20 মিনিটে, এবং হাফ অর্থাৎ 1/2 অংশ, হাফ বলতে আমরা 2/1 ভাগ বুঝি বা 1/2 অংশ বুঝি, সেটা হবে 1 × 1/2/3/20। একে সরল আকারে লিখলে পাই 1, এটা হলো 1/2, আর যেটা 3/20 আছে এটা নিচে আছে, আমরা যদি উপরে লিখতে চাই এটা 20/3 লিখব। কাটাকুটি করলাম, হয়ে গেল 10 সমান 10/3 মিনিটে। তাহলে 3 দিয়ে 10কে ভাগ করলে পাই 3 × 3 = 9 সমান 3 × 1/3 মিনিটে। তাহলে উত্তরটা নিজেরা লিখবে। পরবর্তী অঙ্কে আছে 30 জন লোক 15 দিন একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটি
বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে ত্রৈরাশিক মেনশন করে দিয়েছে, সুতরাং আমাকে ত্রৈরাশিক পদ্ধতিতেই করতে হবে। তো 6-এর 5 এখানে লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে লেখা হয়। প্রথমে আছে লোক সংখ্যা, তারপরে সময়টা এখানে দিনে, আর কাজের পরিমাণ বা কাজের অংশ লিখি, কাজের অংশ। তাহলে সেটা অংশ দিয়ে, তাহলে প্রথম লোক সংখ্যা 30 জন লোক 15 দিনে 3/7 অংশ রাস্তা সারান। তাহলে যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে এখন লোক আছে 30 + 10, এটা ইজ ইকুয়াল টু 40 করতে আসেন। তাহলে বাকি রাস্তা, তাহলে 7 ভাগের 3 ভাগ রাস্তা হয়ে গেছে, তাহলে আর বাকি আছে 7 ভাগের 4 ভাগ রাস্তা। এটা আমরা মুখে মুখে করতে পারি বা 1 - 3/7 করে ওটা করতে পারি। আর এখানে সময় কত লাগবে, সময়টা জানতে চেয়েছে, কতদিন সময় লাগবে। তো এখানে প্রশ্নচিহ্ন হচ্ছে সময়ের কাছে, তাহলে সময়ের সাথে লোক সংখ্যার তুলনা করব, সময়ের সাথে কাজের অংশের তুলনা করব। তাহলে সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক আমরা জানি যে ব্যস্ত সম্পর্ক, সময়ের সাথে কাজের অংশের সরল সম্পর্ক। তা সেটা দিয়েই দুটো ভগ্নাংশ তৈরি হবে, এই সংখ্যা দিয়ে ভগ্নাংশ আর এই সংখ্যা দিয়ে ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশ 15-এর সাথে গুণ করলে আমরা সময় পেয়ে যাব। তাহলে লিখব কি, সময়ের সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। কারণ কি, কারণ লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কাজ করতে সময় কম লাগবে, লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কাজ করতে বেশি সময় লাগবে। অর্থাৎ এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়ছে, উল্টো সম্পর্ক, এটা উল্টো সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সাথে বা সময়ের সাথে লোক সংখ্যার সাথে সময়ের বা সময়ের সাথে লোক সংখ্যা একই কথা, সময়ের ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো এখানে দেখো, এখানে লোক সংখ্যা 30 থেকে 40 হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, তাহলে কিন্তু সময় কমবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে, অর্থাৎ 30/40। আবার সময়ের সাথে কাজের অংশের সরল সম্পর্ক, কারণ বেশি সময় ধরে কাজ করলে বেশি অংশ কাজ হবে, কম সময় ধরে কাজ করলে কম অংশ কাজ হবে, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে। তাহলে সময়ের সাথে কাজের অংশের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি বলতে যে ভগ্নাংশটা 15-এর সাথে গুণ হবে এই দুটো সংখ্যার জন্য, সেটা দেখো এখানে 3/7 কাজ ছিল, 4/7 কাজ এখনও বাকি আছে, তাহলে এটা বেড়ে গেছে, কাজের অংশ বেড়ে গেছে, তো সময় বেশি লাগবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হতে হবে, অর্থাৎ ভগ্নাংশটি হবে এই বড় সংখ্যাটা বাই ছোট সংখ্যাটা। তাহলে এটা 4/7 বাই 3/7, এটাকে ভালো সরল করে লিখলে পাই 4/7 ইন্টু এটা হলো 7/3, এটা ভগ্নাংশ হবে। তাহলে অতএব নির্ণেয় সময় সমান 15 ইন্টু প্রথম ভগ্নাংশ 30/40 আর পরের ভগ্নাংশ 4/7 ইন্টু 7/3। তো 7 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 3 কেটে দিলাম, 4 কেটে দিলাম, তাহলে থাকছে 15 দিন। তাহলে 15 দিন সময় লাগবে। তারপরে 6 নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। যদি পরীক্ষার্থীর সংখ্যা 120 জন হয়, তবে কতজন পরীক্ষার্থী শুধু A+ পেয়েছে এবং কতজন উভয় বিষয়ে A+ পায়নি সেটা বের করতে হবে। তাহলে এখানে একটু বুঝে নিই,
আমরা যে 85% বাংলায় A+ পেয়েছে, তার মানে কি 85-র মধ্যে উভয় বিষয়ে 65% কিন্তু ঢুকে আছে। 70% অঙ্কে, তাহলে 70%-এর মধ্যেও এই 65টা ঢুকে আছে, আবার 65% উভয় বিষয়ে। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কতজন পরীক্ষার্থী শুধু অঙ্কে A+ পেয়েছে। তো শুধু অঙ্কে বের করতে গেলে 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে, তাহলে শুধু অঙ্কে বের করতে গেলে 70% থেকে 65% বিয়োগ করতে হবে। শুধু বাংলায় বের করতে গেলে 85% থেকে এই 65% বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার পরে এই দুটো বিয়োগফল যা হলো যোগ করব, তার সাথে 65 যোগ করব, যোগ করে যেটা পাবো সেটা শুধু A+ পেয়েছে, তার বাইরে গিয়ে A+ পাইনি। তাহলে সেই বাইরে মানে কত সেটা বের করে আমরা A+ পাইনি কতজন সেটা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে এর থেকে 65 বিয়োগ করে শুধু বাংলায়, শুধু অঙ্কে এবং উভয় বিষয়ে কে কত A+ পেয়েছে সেই পার্সেন্টেজটা বের করে নেওয়া। তাহলে এখানে লিখব যে শুধু অঙ্কে প্রথমে বাংলা আছে, শুধু বাংলায় A+ পেয়েছে সমান, ওখানে আছে 80%, তো না 85% আছে, তাহলে 85 তার থেকে 65 বিয়োগ করব পার্সেন্ট সমান এটা হবে 20%। শুধু অঙ্কে A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, এখানে আছে 70%, তার থেকে 65% বিয়োগ করব, তাহলে এটা হবে 5%। তারপরে উভয় বিষয়ে A+ পেয়েছে, সমান 65%। তাহলে মোট A+ পেয়েছে এই তিনটে সংখ্যা যোগ করতে হবে, এই 3% যোগ করতে হবে। মোট A+ পেয়েছে সমান 20 আর 5 25, বা 65 আর 5 মিলে 70, 90%। আর তাহলে A+ পাইনি, এটা হচ্ছে 100% থেকে 90% বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 10%। এবার সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। মোট পরীক্ষার্থী আছে 120 জন, সেটা লিখে নিই। মোট পরীক্ষার্থীর সংখ্যা সমান 120, এটা মোট পরীক্ষার্থী হলো। এবার প্রশ্ন নাম্বার 1, এখানে কতজন পরীক্ষার্থী শুধু A+ পেয়েছে। শুধু A+ পেয়েছে শুধু কতজন পরীক্ষার্থী শুধু অঙ্কে, তাহলে শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন। এখানে শুধু অঙ্কে আছে, শুধু অঙ্কে 5%, তো 120 একে 5/100 দিয়ে গুণ করব, তাহলে এটা কেটে দিলাম, 2 6 সমান 6 জন। তাহলে একটা প্রশ্নের উত্তর পেলাম। পরের প্রশ্ন আছে যে এবং কতজন উভয় বিষয়ে A+ পাইনি। এখানে উভয় বিষয় কথাটা অ্যাড করতে হবে। উভয় বিষয়ে A+ পাইনি সমান মোট পরীক্ষার্থী 120 এবং পাইনি ছিল 10%, 120কে 10/100 দিয়ে গুণ করতে হবে, সমান 12 জন। তাহলে 12 জন উভয় বিষয় A+ পাইনি এবং শুধু অঙ্কে পেয়েছে 6 জন। 7 দাগে আছে 2 প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 2:7 এবং 1:5। এই 2 প্রকার শরবত কি অনুপাতে মেশালে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:21 হবে। তো কি অনুপাতে মেশালে হবে সেই অনুপাত তো জানা নেই বা দেওয়াও নেই। তাহলে মনে করব যে প্রথম প্রকার শরবতের X লিটার আর দ্বিতীয় প্রকার শরবতের Y লিটার মেশাতে হবে। সেখান থেকে
কতটা শরবত এবং কতটা জল হলো তার অনুপাত 5:21 সমান লিখে সমীকরণ পাবো, সেখান থেকে এক্স আর ওয়াইয়ের অনুপাত বেরিয়ে যাবে। তাহলে মনে করি প্রথম শরবতের প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার শরবতের এক্স লিটার ও ওয়াই লিটার নিতে হবে। তাহলে প্রথম প্রকার শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:7। প্রথম প্রকার শরবতে সিরাপ ইস টু জল সমান 2:7। অতএব এক্স লিটারে সিরাপের পরিমাণ হবে, তাহলে এটা সিরাপ এটা জল, 2 আর 7 যোগ করলে 9, তাহলে 2/9 তার সাথে এক্স গুণ করলাম সমান 2x/9 লিটার। ও জলের পরিমাণ সমান 7/9 তার সাথে এক্স গুণ সমান 7x/9 লিটার। এটা হয়ে গেল প্রথম প্রকার। এবার দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ইস টু জল। দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ইস টু জল, এটা আছে 1:5। তাহলে ওয়াই লিটারে সিরাপের পরিমাণ সমান এটা হবে 1/5 তার সাথে ওয়াই গুণ সমান y/6 লিটার। ও জলের পরিমাণ সমান 5/6 হবে, কারণ জলের ক্ষেত্রে 5 আছে, ইন্টু ওয়াই লিটার সমান 5y/6 লিটার। এবার তাহলে মোট সিরাপের মোট পরিমাণ সমান প্রথম পাত্রে বা প্রথম প্রকার শরবতে সিরাপ ছিল 2x/9, তাহলে এখানে লিখব 2x/9 প্লাস দ্বিতীয় পাত্রে বা দ্বিতীয় প্রকার শরবতে এটা y/6 লিটার। তাহলে এটা হলো 9 এবং 6, 9 এবং 6 18 লসাগু। তাহলে 18 লসাগুলো 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 2x কি গুণ, তাহলে 4x, 6 দিয়ে 18কে ভাগ করলে 3 হয়, তাহলে 3y। এটা হলো সিরাপের মোট পরিমাণ। এবার জলের পরিমাণ বের করতে হবে। জলের মোট পরিমাণ সমান, তো জলের পরিমাণ আছে 7x/9 ছিল প্রথম প্রকার শরবতে 7x/9, আর দ্বিতীয় প্রকার শরবতে জলের পরিমাণ 5y/6 লিটার সমান 9, 6 লসাগু 18, 9 দিয়ে ভাগ করলে 2, 9 2 18, 2 দিয়ে 7কে গুণ, 7 2 14x, 6 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে 5কে গুণ, 3 5 15y লিটার। তাহলে এই দুটো এটা সিরাপের পরিমাণ
এটা জলের পরিমাণ, এই দুইয়ের অনুপাত 5:21 প্রশ্নে বলা আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে 4x plus 3y by 18 is to 14x plus 15y by 18 is equal to 5:21। তাহলে বা 4x plus 3y by 18, এটা ইস টু মানে ভাগ, আমরা যদি সেটাকে ইনটু করে দিই এই পার্টটা উল্টে লিখব, এই ভগ্নাংশের উল্টে লিখতে হবে। তাহলে 14x plus 15y is equal to 5/21। 18 কেটে দিলাম, তাহলে উপরে থাকছে 4x plus 3y, নিচে থাকছে 14x plus 15y। তাহলে 4x plus 3y এর সাথে 21 গুণ করতে হবে, 4 21 84x, 3 21 63y সমান 5 14 70 70x প্লাস 5 15 75 75y। তাহলে 84x 70x বাদিকে আনলে মাইনাস 70x সমান 75y, 63yকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 63y। 84 থেকে 70 বিয়োগ করলে আমরা পাই 14x সমান 75 থেকে 63 বিয়োগ করলে এখানে পেলাম 2, এখানে পেলাম 1, তাহলে 12y। এখন আমাকে x:y বের করতে হবে, তো তার জন্য বাদিকটাকে 14x, তাহলে 14y দিয়ে ভাগ করলে x/y হবে, আর 12y এদিকে যেহেতু 14y দিয়ে ভাগ করেছে, এদিকে 14y দিয়ে ভাগ করতে হবে। y কেটে দিলাম, 14 কেটে দিলাম, তাহলে পাচ্ছি x/y সমান 2 দিয়ে কাটলে 7 2 14, 6 2 12, তাহলে 6/7, অতএব x:y সমান 6:7। তাহলে 6:7 অনুপাতে মেশাতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 15% আর প্রস্থ হ্রাস করা হয়েছে 15%। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ প্রথমে ধরে নিতে হবে। তো দৈর্ঘ্য এ এবং প্রস্থ যদি বি ধরে নিই, অঙ্কটা আরও সোজা হবে। তাহলে মনে করি দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য এ একক ও প্রস্থ সমান বি একক। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এবি বর্গ একক। এরপরে 15% বৃদ্ধি করলে দৈর্ঘ্য হয় এ ছিল, বাড়িয়েছি মানে প্লাস 15%, অর্থাৎ এ ইন্টু 15/100 একক সমান 3 5 15, 3 20, এই 3 5 15, 5 20 100, তাহলে 20 আর এগুণ করলে 20 আর এ, আর এখানে 3a, তাহলে 23 বা এখানে লিখে দিই a প্লাস 3a/20 একক সমান 20 আর 3 23, তাহলে 23a/20 একক। 15% হ্রাস করলে প্রস্থ হয়, প্রস্থ ছিল বি, কমিয়েছে মানে মাইনাস, বি এর 15% একক 3 5 15 আর 5 20 100 সমান বি মাইনাস 3b/20 একক সমান, এটা 20b, তার থেকে 3b বিয়োগ, অর্থাৎ 17b/20 একক। তাহলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
এটা বর্গ একক। তেইশ আর 17 গুণ করতে হবে। 3 সাথে 21 1 হাতে 2, 7 দুগুণে 14, 15 16, 3 1 3, 2 1 2, 1 9 3। তাহলে এটা হলো 391 আর 20 20 গুণ করলে 400, এখানে এবি। তাহলে আগের ক্ষেত্রফল ছিল এবি, এখন হয়েছে 391 এবি বাই 400। তাহলে এই সংখ্যাটা কিন্তু এবির চেয়ে ছোট, কারণ ওপরে 391 আছে, নিচে 400 আছে, ওপরে ছোট আছে, তাই ছোট। তাহলে কি ক্ষেত্রফল হ্রাস পেল, ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে শতকরা কত হ্রাস পেল সেটা যদি বের করতে হয়, তাহলে কি পরিমাণ হ্রাস পেল তাকে 100 দিয়ে গুণ করতে হবে, আর নিচে লিখতে হবে প্রথমকার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের শতকরা হ্রাস সমান হ্রাসের পরিমাণ ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক ক্ষেত্রফল অর্থাৎ প্রথমকার ক্ষেত্রফল। তো আগে ছিল এবি আর এখন হয়েছে 391 এবি বাই 400, বিয়োগ করলে আমরা কতটা হ্রাস পেয়ে যাব, ইন্টু 100%, আর নিচে প্রাথমিক মান অর্থাৎ এবি। তো 400 এখানে 1 আছে, তাই লসাগু 400। 1 দিয়ে 400কে ভাগ করলে 400 হয়, 400 দিয়ে এবিকে গুণ, তো এটা হবে 400 এবি মাইনাস 400 দিয়ে 400কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 391কে গুণ, সমান, তাহলে এটা বিয়োগ করলে পাচ্ছি 400 থেকে 391 বিয়োগ অর্থাৎ 9 এবি বাই 400। নিচের যে এবিটা আছে আমরা 1/এবি লিখতে পারি, আর পাশে 100% লিখতে পারি। এবি কেটে দিলাম, এটা কাটলে 4, তাহলে সমান 9/4%। 4 দিয়ে 9কে ভাগ করতে হবে, 4 দুগুণ 8 সমান 2 পূর্ণ 1/4%। এরপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে এটা আছে তোমাদের টেক্সট বইতে, অঙ্কের টেক্সট বইতে 92 পৃষ্ঠা 4 নম্বর উপপাদ্য। প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ বা 180 ডিগ্রি, এটা আছে 147 পৃষ্ঠা 8 নম্বর উপপাদ্য। আর প্রমাণ করো যে দুটি সরলরেখা একটি সরলরেখা ছেদ করলে এক জোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয়, তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে, এটা 27 পৃষ্ঠা 3 নম্বর উপপাদ্যটা আছে। এবার 8-এর 1-এ আছে ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90 ডিগ্রি, বিসিএ কোণ 30 ডিগ্রি হলে প্রমাণ করে এবি সমান 1/2 বিসি। আটের 1 ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, এবং বিএসি, এখানে যদি এ দিই, বিএসি এই কোণটা 30 ডিগ্রি, এ বি সি। তাহলে এখানে কোণ বিএসি 90 ডিগ্রি আর বিসিএ এটা আছে 30 ডিগ্রি। তাহলে প্রমাণ করো এবি সমান হাফ বিসি, এবি সমান বিসি এর হাফ, সেটা প্রমাণ করতে হবে। এটা আছে 90 ডিগ্রি। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখতে হবে, যে
ত্রিভুজ এবিসি এর, এগুলো প্রদত্ত বলা হয়, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিসিএ কোণ বিসিএ সমান 30 ডিগ্রি। তাহলে এবার প্রামাণ্য, তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এবি সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তার জন্য কিছু অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন করার ক্ষেত্রে এই যে এবি বাহুটা আছে, এবি বাহুকে এই দিকে বাড়িয়ে দেওয়া হলো, এমনভাবে বাড়ানো হলো যেন পি পর্যন্ত বর্ধিত করলাম যেন এপি সমান বিপি হয়, তারপরে সিপি যুক্ত করে দেওয়া হলো। তাহলে এবি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো যাতে এবি সমান এপি হয়। এরপর পিসি যুক্ত করা হলো। এরপরে প্রমাণ, আচ্ছা তাহলে এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এসি, না এপিসি, এবিসি আর এবিসি, এপিসি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপিসি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। এর তাহলে এর কি বলতে পারি? এর এবি সমান এপি, এটা বলতে পারি কারণ এটা অঙ্কন করেছি এইভাবে। আর বলতে পারি এসি সমান এসি, এটা সাধারণ বাহু, এসি সমান এসি সাধারণ বাহু ও কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এদিকটা 90 ডিগ্রি, এই কোণের নাম বিএসি, বিএসি সমান কোণ পিএসি, কারণ এরা 90 ডিগ্রি করে। তাহলে এই তিনটি পার্ট সমান হয়েছে, এই দুটো ত্রিভুজের দুটি বাহু এবং একটা কোণ। অতএব ত্রিভুজ দুটো সর্বসম, এবিসি সমান ত্রিভুজ এপিসি। তাহলে যখন সর্বসম আমরা তখন বলতে পারি যে আমরা বলতে পারি কি যে এসি সমান বিসি, অতএব এসি সমান না বিসি সমান পিসি, বিসি সমান পিসি, এটা বলতে পারি। আবার ত্রিভুজ সিপিবি, বড় ত্রিভুজটা সিপিবি এর, আচ্ছা বিসি সমান এটা বলতে পারি। আর বলতে পারি কি এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটার নাম বি না এপিসি, কোণ এপিসি সমান কোণ এপিসি সমান কোণ এবিসি। তাহলে এবিসি কোণটা কত? তিনটি মিলে 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, না 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে কী পেলাম? এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের, আচ্ছা এই কোণ 60 ডিগ্রি আর এই কোণটা কী হবে? এই কোণ, এই দুটো কোণও সমান হবে। তো ও কোণ, এটার নাম হচ্ছে এফসিবি সমান কোণ, এই সাইডের কোণ এর নাম হচ্ছে এপিসি, এসিপি, আর এরা প্রত্যেকে 30 ডিগ্রি করে। তাহলে কী পেলাম? এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সিপিবি এর কোণ কোণ সিপিবি, এটা 60 ডিগ্রি, কোণ সিপিবি সমান কোণ পিবিসি সমান কোণ এটা বিসিপি সমান 60 ডিগ্রি। অতএব এটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অতএব
আমরা বলতে পারি যে এখানে বলতে পারি কি বিসি সমান বিপি সমান সিপি। আবার যে এটা এবি আছে, এবিটা এই পিবি এর হাফ বা বিপি এর হাফ, এবি সমান হাফ বিপি। কারণ কি, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান ছিল, তাই এবিটা এই বিপি এর হাফ। তাহলে কি বিপি সমান আবার বিসি, তাহলে সমান হাফ বিসি। অতএব এবি সমান 1/2 বিসি। এখানে লিখতে প্রমাণিত। তাহলে যেটা অথবাতে আছে এটা কিন্তু তোমাদের টেক্সট বইতে অঙ্কে কোষে দিকে 8-9 দাগটা, কোষে দিকে 8-এর 9 দাগটা, এটা 90 পৃষ্ঠাতে আছে, এটা দেখে নেবে। আর প্রমাণ করো যে একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এটা একটা ত্রিভুজ আঁকলাম, যে কোনো ত্রিভুজ এ বি সি। তাহলে এর অন্তর্দ্বিখণ্ডক এই কোণটা অন্তর্দ্বিখণ্ডক আঁকছি, এটা অন্তর্দ্বিখণ্ডক। আর বহির্দ্বিখণ্ডক বলতে এই কোণের সমদ্বিখণ্ডককে বোঝায়, এটা বহির্দ্বিখণ্ডক। এরা নাকি পরস্পর লম্বভাবে অবস্থিত, সেটা প্রমাণ করতে হবে। এটা পি কিউ আর। তাহলে কি হলো, ধরা যাক ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি ও বহিঃসমদ্বিখণ্ডক বিকিউ। তাহলে প্রমাণ করতে হবে এটা কিন্তু প্রদত্ত যেটা দেওয়া আছে, আর এটা প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে বিপি লম্ব বিকিউ। তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হবে। তাহলে প্রমাণ শুরু করে দিই। প্রমাণ এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিপি। অতএব এই কোণটা আর এই কোণটা সমান, এর নাম পিবিসি। সমান পিবিএ ও এবিআর কোণের সমদ্বিখণ্ডক বিকিউ। অতএব কোণ এবি কিউ সমান কোণ কিউ বি আর। তাহলে এই দুটো কাজে লাগবে, এই কোণ দুটো সমান বললাম, এই দুটো ব্যবহার করে এবার এরা পরস্পর লম্ব সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি যে এটা একটা সরল কোণ আরবিসি সমান 180 ডিগ্রি। অতএব আরবিসির মধ্যে কে আছে, আরবিসির মধ্যে আছে এবিআর আছে এবং এবিসি আছে। কোণ এবিআর প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। এবার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, কোণ ABR/2 প্লাস কোণ ABC/2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2। তাহলে ABR/2 অর্থাৎ এই কোণের হাফ, সেটা আমরা এই কোণটাকে ধরতে পারি, এর নাম ABQ। কারণ এখানে ABQ এবং এই যে QBR এটা সমান, তাহলে এই কোণটা এই ABR এর হাফ। তাহলে এখানে লিখতে পারি অতএব কোণ APQ প্লাস ABC এর হাফ। তাহলে
এই এবিসি কোণের হাফ আমরা এবিপিটাকে লিখতে পারি, কারণ এটা সমদ্বিখণ্ডক, এই কোণ দুটো সমান, তাহলে এবিসি এর হাফ এটা লিখতে পারি, নাম এবিপি, কোণ এবিপি সমান 180 হাফ 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হচ্ছে, অতএব এই কোণটা 90 ডিগ্রি। তার মানে কি বিপি আর বিকিউ পরস্পরের উপর লম্ব, অতএব বিপি লম্ব বিকিউ, এখানে লিখতে হবে প্রমাণিত। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি এবং ডি বিসি অতিভুজের উপর এমন একটি বিন্দু যে বিডি সমান এডি। প্রমাণ করো যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। 8-2 অথবা, তাহলে এখানে আছে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণটা, এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ ত্রিভুজটা আমি এভাবে আঁকলাম। তো এই কোণটা যখন সমকোণ, তো এখানে এ, এখানে বি আর এখানে সি দিলাম। ডি বিসি অতিভুজের ওপর এমন একটি বিন্দু যে বিসি অতিভুজের উপর ডি একটি বিন্দু যেন বিডি সমান এডি হয়। আচ্ছা, তাহলে বিডি আর এডি সমান হবে এমন একটি বিন্দু। তাহলে মোটামুটি এরকম জায়গাতে আছে, এই যে এডি, এটা ডি বিন্দু, এডি আর বিডি পরপর সমান। তারপরে প্রমাণ করো যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, এই ডি বিন্দুটা বিসির মধ্যবিন্দু, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি যে বিসির মধ্যবিন্দু নাকি ডি। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখি, এগুলো প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি আর এডি সমান বিডি। প্রমাণ করতে হবে ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তো তার জন্য আমাদের অঙ্কন করে নিতে হবে। অঙ্কন হচ্ছে ডি বিন্দু দিয়ে, ডি বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব টানা হলো, পি নাম দিলাম। ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ডিপি লম্ব টানা হলো। তাহলে প্রামাণ্য তো বললাম যে ডিটা বিসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে হবে। তাহলে এরপর প্রমাণ শুরু করি। এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, তো তার আগে এই দুটো ত্রিভুজ দেখার আগে এই দুটো কোণ সমান হয় কিনা দেখে নিই। তাহলে এই এসি বাহুর উপরে এবি লম্ব আর পিডি লম্ব, এসি লম্ব এবি ও এসি লম্ব ডিপি। তাহলে এসি বাহুর উপর এটাও লম্ব, এটাও লম্ব। তাহলে আমরা বলতে পারি কি এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ না। আমরা বলতে পারি যে এই সরলরেখা সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল ডিপি। তাহলে সমান্তরাল যখন এই অনুরূপ কোণ দুটো সমান হবে, এই কোণের নাম এবিডি সমান কোণ এইটা, এর নাম পিডিসি। আবার এটা একান্তর কোণ, এটা একান্তর কোণ ও কোণ, এর নাম বিএডি সমান কোণ, এর নাম এডিপি। তাহলে এগুলো কাজে লাগবে। তাহলে ত্রিভুজ এটা আর এটা, এর নাম এডিপি আর এর নাম সিডিপি। ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ সিডিপি এর এটা সাধারণ বাহু। তাহলে ডিপি সমান ডিপি, আমি ব্র্যাকেটে লিখছি না, সাধারণ বাহু তোমরা লিখবে। আর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণের নাম এপিডি সমান কোণ
সিপিডি, কারণটা কি এখানে ব্র্যাকেটে লিখতে হবে উভয়েই 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এটা সমান হলো এই কোণ দুটো সমান হলো। আর এই কোণটা সমান হয় কিনা দেখা যাক। তাহলে এই কোণটার নাম এডিপি, ও কোণ এডিপি সমান কোণ সিডিপি। কারণ কি? কারণ হচ্ছে এটা আমি লিখব, যেহেতু দেখো এই কোণটা এর সাথে সমান, এই কোণটা এর সাথে সমান, আবার এই দুটো কোণ পরপর সমান, সেই জন্য এই দুটো কোণ পরপর সমান। তাহলে কারণ কি? কারণ হচ্ছে এডিপি বিএডির সাথে সমান। কারণ এডিপি সমান কোণ বিএডি। কোথায় লেখা আছে সেটা? এডিপি সমান কোণ, এখানে লেখা আছে এডিপি বিএডি সমান ও সিডিপি এবিডি এর সাথে সমান। সেই জন্য তাহলে এই কোণটা এর সাথে সমান, এই কোণটা এর সাথে সমান, আবার এরা পরপর সমান, এই কোণ দুটো পরপর সমান। কারণ এটা সমান ছিল ও কোণ বিএডি সমান কোণ এবিডি। সেই জন্য কি আমরা এই দুটো সমান লিখতে পারি। অতএব ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ ছিল এডিপি, সর্বসম ত্রিভুজ সিডিপি। তাহলে সর্বসম নিয়ে কী হবে? সর্বসম নিয়ে আমরা বলতে পারবো ডিসি সমান এডি, অতএব ডিসি সমান এডি, আবার এডি সমান বিডি ছিল। তাহলে বলতে পারলাম অতএব বিডি, এই বিডি সমান ডিসি বলতে পারছি। তাহলে বিডি সমান ডিসি কখন হয়? বিডি সমান ডিসি তখনই হয় যখন ডিটা বিসি এর মধ্যবিন্দু হয়। অতএব ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।